মরীচিকার পেছনে লেখিকা মেহরিন মারিয়াম পর্ব ২৫ প্রথম পরিচ্ছেদ সমাপ্ত। জমিদার বাড়ির পুরনো আমলের বড় জানালার ভারী পর্দা ভেদ করে ভোরের প্রথম আলোটা ঘরে এসে পড়েছে। রাতে সেই ঝড় বৃষ্টির পর প্রকৃতি আজ বড় বেশি শান্ত। ঘরের এসির মৃদু গুঞ্জনের মাঝে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। আজ সকালটায় বিশাল রাজকীয় বিছানায় ইউভানের চওড়া বুকের ওপর মুখ গুজে গভীর ঘুমে মগ্ন নোহা। তার ছোট হাত দুটি ইউভানের কোমরে শক্ত করে জড়ানো, যেন ঘুমের ঘোরেও সে তার আশ্রয়ের সীমানা হারিয়ে ফেলতে চায় না। ইউভানের এক হাত নোহার পিঠের ওপর রাখা, আর অন্য হাতটা নোহার চুলে বিলি কাটতে কাটতে কখন যেন থমকে গিয়েছে। গত কয়েকদিনের মানসিক ধকল আর কান্নাকাটির পর নোহা আজ যেন এক নিশ্চিন্ত আশ্রয়ে দেখা পেয়েছে। ইউভানের ঘুম ভাঙল পাখির কিচিরমিচির শব্দে। চোখ মেলে সে প্রথমে নিজের বুকের ওপর থাকা সেই পরিচিত কোমল ভারটা অনুভব করল। নোহার এলোমেলো চুলগুলোর মুখে এসে পড়েছে। আলতো করে চুলগুলো সরিয়ে দিয়ে নোহার কপালে একটা দীর্ঘ চুমু দিল। ওর ঠোঁটে এখন সেই পৈশাচিক হাসি নেই, আছে এক গভীর মমতা। কতটা অবাধ্য তুমি প্রিন্সেস, কিন্তু এই অবাধ্যতাটুকুই তোমাকে আমার কাছে আরো বেশি দামি করে তোলে। ইউভান খুব নিচু স্বরে বিড়বিড় করল। নোহা ঘুমের মাঝে একটু নড়েচড়ে বসল। ইউভানের শরীরের উষ্ণতা ওকে এক অদ্ভুত আরাম দিচ্ছে। সকাল 10টা, এখনো নোহাকে বুকে জড়িয়ে প্রশান্তির ঘুম দিচ্ছিল ইউভান, কিন্তু বেচারার ফোন তাই স্থায়ী হতে দিল না। ফোনের শব্দে বিরক্তি নিয়ে বেডসাইড টেবিল থেকে ফোনটা নিয়ে দেখে ইথানের ফোন। কল ধরতে ওপাশ থেকে ভারী কণ্ঠে ভেসে আসে, আমি ল্যান্ড করেছি, গাড়িতে আছি, নোহার কি অবস্থা? কথাটা শুনে ইউভানের বুকে থাকা নোহার দিকে তাকিয়ে টাসকি খেয়ে যায়। কারণ একটু আগেই যে মেয়ে মরার মতো ঘুমাচ্ছিল সে এখন নিচের ঠোঁট কামড়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ইউভানের পরপর মনে পড়ে নোহা বলেছিল ইথানকে কিছু না বলতে। তাই ইউভান আমতা আমতা করে বলে, ভাই অনেক ট্রাই করেছি, কিন্তু নোহার জিদের কথা তো তুমি জানোই। সে বলছে সে যাবে না, আর জোর করে নিলে সে নিজেকে কিছু করে ফেলবে। আমাকে আসতে দে, ওকে দিয়ে অনেক কিছু করাবো। আর নতুন যে কোম্পানি কিনলি ওখানে গিয়ে ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়ে যা। আমরা তিনজনই আজকে এই শ্যাডো প্যালেসে ব্যাক করব। ইউভান ফোন রেখে দেয়, উঠে নোহাকে কোলে করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ করে নিয়ে নিজে ফ্রেশ হয়ে প্রথমে নোহাকে রেডি করে নোহার চুল বাঁধতে গিয়ে ইউভানের নানি দাদি মনে পড়ে যায়। এত বড় বড় চুল। ইথান সবসময় নোহার চুলের খেয়াল রাখে। বেশ কষ্টে নোহার চুল বেঁধে ব্রেকফাস্ট করে নোহাকে নিয়ে অফিসে যায়। অফিসে ঢুকতেই সবাই চমকে ওঠে। কালো ব্লেজার স্যুট পরা 31 বছরের ইউভানকে দেখে যে কোনো মেয়ের হার্ট দুইবারের বেশি পাম্প করবে। কিন্তু আজ আরও অবাক করতেই চকলেট বয় ইউভানের বাঁ হাত ধরে জিন্স আর সাদা শার্ট পরা নোহা ঢুকলো। মাথায় ঘন লম্বা চুলগুলো দুই দিকে দুটো পেনিটেল করা। গত দুদিনে সাধারণ কঠিন এক নোহাকে সবাই দেখেছে, কিন্তু আজকে নোহা পুরোই বাচ্চা। এক হাতে ট্যাব আর অন্য হাতে জুসের বোতল, আর পাশে ইউভানের হাতে একটা শর্মা রোল। ট্যাব দেখছে আর হাঁটছে, নোহা পাশে থেকে ইউভান শর্মা খাওয়াচ্ছে। 17 বছরের নোহাকে 7 বছরের বাচ্চার মতো আগলে রেখেছে ইউভান। এদিকে পুরো অফিস অবাক চোখে দেখছে। ইউভান অফিসের মাঝে এসে দাঁড়িয়ে পড়ে, নোহার পাশে একটা টেবিলের ওপর বসে ট্যাবে কার্টুন দেখতে ব্যস্ত। ইভান হাতের শর্মার শেষ বাইট নোহার মুখে দিয়ে পাশে থাকা ম্যানেজারকে বলে টিস্যু দিতে। ম্যানেজার টিস্যু দিলে হাত মুছে সবার উদ্দেশ্যে ইভান বলে ওঠে, সো গাইস, আমি ইউভান সিকান্দার রিদম, এই কোম্পানির নতুন ওনার। আর এই কোম্পানির নাম চেঞ্জ হবে। এখন থেকে আপনারা শ্যাডো গ্রুপ অফ কোম্পানির আন্ডারে জব করবেন। অর্থাৎ এই কোম্পানি শ্যাডো গ্রুপ অফ কোম্পানি কিনে নিয়েছে। আমি শ্যাডো গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ওনার। এখন থেকে এই কোম্পানির সব দায়িত্ব ম্যানেজার সামলাবে। আর গুরুত্বপূর্ণ একটা কথা, শ্যাডো গ্রুপে সবসময় বেস্ট জিনিস রাখা হয়, এমনকি বেস্ট মানুষও। তাই নিজেদের সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করবেন। শ্যাডো গ্রুপে একবার ভুল মাপ করা হয়, দ্বিতীয়বার সোজা কোম্পানি থেকে বিতাড়িত। তাই সাবধানে। সবাই থ হয়ে রইল। পৃথিবীর সব দেশে যাকে বিজনেস ম্যাগনেট হিসেবে চেনে সেই ইউভান সিকান্দার তাদের সামনে দাঁড়ানো। আর এমন বিদেশি দেখতে পুরুষের মুখে বাঙালি কথা আরও অবাক করছে। ইউভান এসব দেখে বাঁকা হেসে সবাইকে আবার বলে, সবার দিন ভালো হোক, কাজে লেগে পড়ুন আর ভালো থাকবেন। ইউভানের কথা শেষ হতেই পাশে থেকে একজন 24-25 বছরের ছেলে নোহাকে বলে ওঠে, নোহা তোমাকে অনেক কিউট লাগছে। মিসেস ইউভান সিকান্দার, ভারী কণ্ঠে সবাইকে কথাটা বলল ইউভান।
শ্যাডো গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালকিন আর আপনাদের সবার বসের ওয়াইফ মিসেস নোহা সিকান্দার। সে তাই যে কোনো কিছু বলার আগে হাজারবার ভাববেন বলে নোহাকে নিয়ে নিজের কেবিনে চলে যায়। এদিকে সবাই একের পর এক শখ নিতে নিতে রাজকে খেয়ে রইল। ঘণ্টাখানেক পর কোম্পানির নিচে পরপর 7টা গাড়ি এসে থামলো। প্রথমে এবং শেষ 3টা গাড়ি থেকে বেরিয়ে এলো ইউকেস মাফিয়ার রক্তখেকো গার্ডরা বেরিয়ে মাঝের গাড়ির দরজা খুলতেই বেরিয়ে এলো 6 ফুট 2 লম্বা দানবীয় বলিষ্ঠ শরীরের ইথান। শিকারী রক্তখেকো চোখগুলো রোদের আগুনের মতো জ্বলছে। ঘন চাপদাড়ির মাঝে সিগারেটে পোড়া বাদামি ঠোঁট, জেল দিয়ে ব্যাক ব্রাশ করা চুল, কালো স্যুটের মাঝে সাদা শার্টের বুকে 2টা বোতাম খোলা, আর সেখান দিয়ে দেখা যাচ্ছে পুরুষালী বুকের পশমগুলো। হাতে বিভিন্ন পৌরাণিক ভাষার ট্যাটু, ঘাড়েও একই ট্যাটু। 34 বছরের ইথানের রাজকীয় ভাবভঙ্গি আর ভারী পদক্ষেপ দেখা মাত্রই সাধারণ মানুষের লোম দাঁড়িয়ে যাবে ভয়ে। ভারী ভারী পা ফেলে অফিসে ঢুকে সোজা কেবিনের ভেতরে গেল ইথান। যাওয়ার আগে গার্ডদের বলে গেল 20 মিনিটে পুরো অফিস খালি করতে। অফিসে ঢোকার আগে ইথান ইউভানকে ফোন করেছিল, তাই নোহা নিজের নাটকে ফিরে গিয়ে গম্ভীর মুখ করে আর রাগে চেহারা করে বসে আছে অফিস রুমের কাউচে, আর ইউভান বসে আছে চেয়ারে। ইথান ভেতরে ঢুকেই প্রথমে ইউভানের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি দিল, তারপর তার চোখ গিয়ে স্থির হলো কাউচে বসে থাকা নোহার ওপর। নোহা তখনও ট্যাবে কার্টুন দেখছিল, কিন্তু ইথানকে দেখেও সে না দেখার ভান করে মুখ ঘুরিয়ে নিল। আর সে অভিমানী আর গম্ভীর চেহারা দেখে ইথানের রাগ 4 গুণ বাড়িয়ে দিল। ইথান ধীর পায়ে নোহার দিকে এগিয়ে গেল। রুমের এসির তাপমাত্রা যেন ইথানের উপস্থিতিতে আরও কয়েক ডিগ্রি কমে হিমাঙ্কে পৌঁছে দিয়েছে। সে নোহার ঠিক সামনে এসে দাঁড়ালো। নোহা একবার আর চোখে ইথানের সেই বলিষ্ঠ দানবীয় শরীর আর রক্তখেকো চোখের দিকে তাকে আবার ট্যাবে মন দিল। ইউভান, আমি বলেছিলাম 20 মিনিটের মধ্যে অফিস খালি করতে। এবার ওকে চুপচাপ আমাদের সাথে ফিরতে বল, না হলে থাপ্পড় দিতে দিতে ওর দাঁত একটাও রাখবো না আমি। ইথানের গম্ভীর কণ্ঠস্বর পুরো কেবিনে প্রতিধ্বনিত হলো। ইউভান চেয়ার থেকে উঠে এসে ইথানের কাঁধে হাত আর ফিসফিস করে বলল, শান্ত হও ভাই, ও অনেক জেদ করে আছে। কাল রাতেও আমি অনেক বুঝিয়েছি, কিন্তু আমার সাথেও ঠিকমতো কথা বলছে না। তোমার উপরও মারাত্মক ক্ষেপে আছে। ইথান ইউভানের দিকে তাকিয়ে একবার মাথা নাড়ল আর বলল, তোর মতো তুলু তুলু করলেই এমনই করবে। 2টা থাপ্পড়ে সোজা করে দিব ওকে আজকে। বলে ইথান ঝুঁকে পড়ে নোহার হাত থেকে ট্যাপটা এক ঝটকায় কেড়ে নেয়। নোহার সাথে সাথে চমকে উঠে দাঁড়িয়ে ওর 2 পনিটেলগুলো পিছনে নিয়ে বলল, ট্যাপ দাও আমার, আর ভুলে একদম টাচ করবে না আমাকে। কেন এসেছো এখানে? বলছি না যাব না। নোহার আগে ফুঁসতে ফুঁসতে বলল। ইথান কোনো কথা না বলে নোহার খুব কাছে এগিয়ে এলো। নোহা পিছিয়ে যেতে চাইলো, কিন্তু পেছনের কাউচে আটকে গিয়ে ধপ করে বসে পড়ে। ইথান ওর 2 পাশে হাত রেখে নোহাকে পুরোপুরি লক করে ফেলে। সাথে সাথেই ওর সেই পৌরাণিক ভাষায় ট্যাটু করা হাতগুলো নোহার ফর্সা ত্বকের খুব কাছে এনে গাল ছুঁয়ে বলে, জেদ দেখাচ্ছ ব্ল্যাক রোজ? তুমি তো জানো ইথান সিকান্দারের সামনে জেদ দেখালে তার মাসুল কতটা খারাপ হয়। এতদিন এত বছর যা যা করেছো সেটার জন্য এখনো কোনো শাস্তি পাওনি তুমি, আর এখানে শাস্তিগুলো আমি দিতে চাচ্ছি না। ইথানের গলার স্বর নেশাতুর আর অন্ধকার। নোহা চোখ ভিজে এলো অভিমানে। সে ইউভানের দিকে তাকিয়ে সাহায্যের ইশারা করলো। ইউভান তখন জানালার দিকে তাকিয়ে মুচকি হাসতে, সে যেন এই দৃশ্যটা উপভোগ করছে। নোহা চিৎকার করে উঠল, ইউভান ভাই, দেখো এই মনস্টার কি করছে। ও আমাকে মেরেছিল, আমাকে কত বাজে কথা বলেছিল, আর এখন আবার ধমকাচ্ছে। আমি আর তোমাদের সাথে প্যালেসে যাব না, আমি এখানেই থাকবো। ইথান নোহার চিবুকটা শক্ত করে ধরল। ওর আঙুলের চাপে নোহার গালটা একটু লাল হয়ে উঠল। যাবি না? তোর মতো চুনুপুটিকে উঠিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে, আর তোর এই জেদ ভাঙতে আমার মাত্র কয়েক মিনিট লাগবে। ইউভান, গাড়ি রেডি কর, আমরা এখন এয়ারপোর্টের দিকে রওনা হব। প্রাইভেট জেট ওয়েট করছে। ইথান নোহাকে কোলে তুলে নেওয়ার জন্য হাত বাড়াতেই নোহা ছটফট করে উঠল, ছাড়ো, আমি যাব না বলছি তো। ব্যাডি, তুমি বলেছিলে এই মনস্টার মাপ চাইবে। ইভান এবার সামনে এসে ইথানকে থামালো। ভাই, ও সত্যি তোমার কথাগুলোতে খুব কষ্ট পেয়েছে। অন্তত একবার ওর কাছে সরি বলে দেখো, ও খুব নরম মনের মেয়ে। ইথান ইউভানের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নোহার চোখের দিকে তাকালো, যেখানে টলমল করছে পানি। ইথান এক দীর্ঘশ্বাস ছেড়ে নোহাকে টেনে তুলে নোহার কপালে নিজের তপ্ত ঠোঁট ডুবিয়ে দিল।
ওর সেই রুক্ষ দাড়ি নোহার নরম ত্বকে ঘষা খেয়ে জ্বলে উঠল। সরি ব্ল্যাক রোজ, কিন্তু মনে রেখো এই সরিটা শুধু তোমার এই চোখের অশ্রুকণার জন্য, তোমার অবাধ্যতার জন্য না। ওই সব কিছুর শাস্তি তুমি পাবাই। এবার শান্ত হয়ে আমার সাথে চলো। কিন্তু নোহা শান্ত হলো না। চিৎকার করে ইথানের বুকে ধাক্কা দিয়ে বলে উঠল, একবার বললাম তো যাব না, কথা বোঝো না। আর যদি জোর করে নাও আমি নিজেই নিজের ক্ষতি করব। ইথানের রাগ এবার আকাশ ছুঁয়ে গেল। তারপরও শেষ একবার নিজেকে শান্ত করে নোহাকে বলল, নোহা ফিরে চলো, না হলে ভালো হবে না। নোহা মুখ ঘুরিয়ে সাথে সাথে বলল, যাব না। শেষ। ইথানের ধৈর্যের বাঁধ ভাঙল। ইথান ব্লেজার খুলে শার্ট খুলতে খুলতেই ইউভানকে উদ্দেশ্য করে বলে, ইউভান ডোর লক করে দিয়ে আয়, অফিস রুম সাউন্ড প্রুফ আছে। ইউভানও বাঁকা হাসলো। সে খুব ভালো মতো জানে ইথানের রাগের পরিমাণ। ইউভান ডোর লক করে দিয়ে নোহার পেছনে এসে দাঁড়িয়ে ঠান্ডা কণ্ঠে বলে, সরি প্রিন্সেস। ব্ল্যাক রোজ। ইথানের কণ্ঠস্বর বিপজ্জনকভাবে নিচু হয়ে গেল। চোখ দুটো যেন আম্বার রঙের আগুনে জ্বলছে। তুমি এটা বেছে নিয়েছো ব্ল্যাক রোজ। আমি তোমাকে একটি কোমল হাত বাড়িয়ে দিয়েছিলাম, একটি নরম ক্ষমা চেয়েছিলাম, আর তুমি তাতে থুতু ফেলছো। এখন তুমি সেই দানবকে জাগিয়ে তুলেছো যাকে তুমি এত মরিয়া হয়ে দেখতে চেয়েছিলে। নোহার গলা কাঁপতে লাগলো যখন সে তার ঘাড়ের পেছনে ইভানের ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলো। ইথান, সরে যাও। তুমি আমাকে জোর করতে পারো না। আমি আর বাচ্চা নই। ইউভান নোহার কানে ফিসফিস করে বলল। তার হাত দুটো প্রচণ্ড শক্তিতে নোহার কোমর আঁকড়ে ধরল। ওহ প্রিন্সেস, প্রাপ্তবয়স্ক হওয়ার মানে হলো ঝুঁকিটা আরও বেড়ে যাওয়া। তুমি কি পলাতক বধূর ভূমিকা পালন করতে চেয়েছিলে? এখন তুমি শিকারীর অধিকারের স্বাদ পাবে। ইথান তার ব্যক্তিগত পরিসরে প্রবেশ করলো। তার সুউচ্চ ছায়া নোহাকে পুরোপুরি গ্রাস করে ফেলল। আমার দিকে তাকাও নোহা। এই অফিসের প্রতিটি ইঞ্চি আমার, তোমার প্রতিটি নিঃশ্বাস আমার অনুমতিতে। তুমি বলেছিলে আমরা তোমাকে ফিরিয়ে নিলে তুমি নিজেকে আঘাত করবে। সে নোহার চিবুক চেপে ধরে তার দৃষ্টির সাথে দৃষ্টি মেলাতে বাধ্য করলো। আমাদের যা কিছু তার উপর তোমাকে একটা আঁচড়ও ফেলতে দেওয়ার আগে আমি আমার নিজের শরীরের প্রতিটি হাড় ভেঙে ফেলবো। নোহার চোখের জলে দৃষ্টি ঝাপসা হয়ে এলো। আমি আমি তোমাদের দুজনকেই ঘৃণা করি। তোমরা অধিকারপ্রবণ। তুমি পাগল। ইথান তার মুখের দিকে তাকালো এবং তার ঠোঁটে এক কুটিল বিকৃত হাসি ফুটে উঠল। ঘৃণা হলো আবেগেরই ছদ্মবেশ প্রিয়। আর তোমার এই ছোট্ট বিদ্রোহকে ছাই করে দেওয়ার মতো যথেষ্ট আবেগ আমার আছে। তুমি এখানেই থাকতে চাও? বেশ, আমরা এই অফিসটাকেই তোমার সোনার খাঁচায় পরিণত করব। কিন্তু যখন আমরা শ্যাডো প্যালেসের উদ্দেশ্যে রওনা দেব, তখন তুমি সেই শিকলগুলোর জন্যই ভিক্ষা করবে যা তুমি ভাঙার চেষ্টা করেছিলে। ইউভান আলতোভাবে কিন্তু শক্ত করে তার কানের লতিতে কামড় দিয়ে তাকে কাঁপিয়ে দিয়ে তাকে বলে, নোহা, ইথানকে বলো গত রাতে সে যখন দূরে ছিল তখন তুমি তার ত্বক পাওয়ার জন্য আকুল ছিলে। তাকে বলো কিভাবে তুমি অন্ধকারে আমার কাছে আত্মসমর্পণ করেছিলে। ইথানের চোখ দুটো কালো হয়ে আসে যখন সে ঝুঁকে আসে। যতক্ষণ না তাদের ঠোঁট প্রায় ছুঁয়ে যায়। এটা কি সত্যি ব্ল্যাক রোজ? আমি যখন আমাদের ভবিষ্যতের জন্য বাইরে রক্ত ঝরাচ্ছিলাম তখন তুমি ওকে তোমার স্বাদ নিতে দিয়েছিলে। সে একটু নিচু কর্কশ গর্জন করল। ভালো, কারণ আমি সহজে ভাগাভাগি করি না। কিন্তু ইউভানের জন্য আমি একটা ব্যতিক্রম করব। আজ তুমি শুধু আমাদের প্রিন্সেস হবে না, তুমি হবে আমাদের আবেশ। তাদের দ্বৈত কর্তৃত্বের প্রবল চাপে নোহার প্রতিরোধ ভেঙে পড়ছে। দয়া করে করো না। ইথান তার গলার সজোরে হাত রাখল। আঘাত করার জন্য নয়, বরং অধিকার প্রতিষ্ঠা করার জন্য। অনুরোধ করার সময় শেষ। ওই অহংকারটা ঝেড়ে ফেলো নোহা। সবটুকু ঝেড়ে ফেলো, কারণ যখন আমরা এই দরজাগুলো দিয়ে বেরিয়ে যাব, পৃথিবী দেখবে একজন মেয়েকে আর আমরা দেখব একজন নারী। ইউভান তাকে নিজের শক্ত বুকের সাথে টেনে নিল। আত্মসমর্পণ করো নোহা। ঝড় এসে গেছে আর আমাদের দুজনের হাত থেকে তোমাকে আড়াল করার মতো বড় কোনো ছাতা নেই। শব্দরোধী অফিসটির পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। দামি চামড়া, পুরনো হুইস্কি এবং মেয়েটিকে ঘিরে থাকা দুই পুরুষের অমার্জিত অবিমিশ্র আধিপত্যের গন্ধে বাতাস ভারী ও ভারী হয়ে উঠছিল। ইথানের শার্টটা উধাও হয়ে গিয়েছিল। তার সুগঠিত বুকটা ধীর ছন্দময় তীব্রতায় ওঠানামা করছিল। নোহার পেছনে ইভান ছিল উত্তাপের এক নিরেট দেওয়াল। তার হাত দুটো ইভানের কোমর থেকে নেমে এসে তাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। ইথান ঝুঁকে এসে মেয়েটির নাকে নাক ছুঁয়ে দিল। তার কণ্ঠস্বর নিচু, কর্কশ এক কম্পন।
ভেবেছিলে সামান্য দূরত্বে আমরা ভুলে যাব তোমার আত্মায় কার ছাপ রয়েছে বেলাক্রোস? তুমি ভেবেছিলে তুমি চাইলেই আমাদের জ্বালানো আগুন থেকে হেঁটে চলে যেতে পারবে? নোহা জোরে জোরে শ্বাস নিচ্ছে, তার হৃৎপিণ্ডটা খাঁচায় বন্দি পাখির মতো পাঁজরের ভেতর ধড়ফড় করছে। এটা এটা ঠিক না। তুমি এভাবে একজন মানুষকে নিজের করে নিতে পারো না। আমি শুধু তোমার ছায়া হয়ে থাকতে চাই না। মেয়েটির ঘাড়ের কাছে মুখ গুজে অশুভ হাসি হাসলো ইউভান। তার ঠোঁট মেয়েটির ত্বক ছুঁয়ে গেল, কিন্তু আলো নিভে গেলে শুধু ছায়াটাই থেকে যায় প্রিন্সেস। আর আমার কথা বিশ্বাস করো, আমরা খুবই শীঘ্রই আলোটা নিভিয়ে দেব। ইথানের হাতটা তার চুলের ভেতর ঢুকে গেল, পনিটেলের গোড়াটা চেপে ধরে মাথাটা পেছনের দিকে কাত করে দিল, ফলে তার গলাটা উন্মুক্ত হয়ে গেল। আমার দিকে তাকাও নোহা, তুমি যে দানবটা তৈরি করেছো তার দিকে তাকাও। একমাত্র তুমি এই পশুটাকে বশ করতে পারো, অথচ তুমি তোমার ছোট ছোট বিদ্রোহ দিয়ে ওকে খোঁচা দিয়ে যাচ্ছ। এর পরিণাম কি তুমি উপভোগ করছো? তোমার জন্য আমাকে পাগল হতে দেখতে কি তোমার ভালো লাগে? দুই পুরুষের উত্তাপ শরীরে চেপে বসতেই নোহা গঙিয়ে উঠল। আমি আমি শুধু চেয়েছিলাম তুমি একটু গুরুত্ব দিয়ে ঠিকমতো ক্ষমা চাও। ইথানের চোখ হিংস্র হয়ে উঠল। আম্বার, ঠিকমতো। সে ঝুঁকে এলো আর ঠোঁট আলতো করে মেয়েটির কানের উপর দিয়ে চলে গেল। আমার ক্ষমা কথায় আসে না প্রিয়তমা। আমার ক্ষমা আসে এভাবে, যেভাবে আমি আজ তোমাকে তোমার নিজের নামটাই ভুলিয়ে দেব। আমার ক্ষমা আসে এভাবে, যেভাবে আমি তোমার শরীরকে মনে করিয়ে দেব যে এটা ঠিক কার, এর প্রতিটি ইঞ্চি। ইউভানের হাত দুটো তার সাদা শার্টের নিচে ঢুকে গেল, তার ঠান্ডা আংটিগুলো মেয়েটির শির দ্বারাবে কাঁপুনি তুলে দিল। ইথান ঠিকই বলছে। নোহা, তুমি কাঁপছো, এটা কি ভয়? তোমার চিৎকার শোনার জন্য মেঘ ছাড়া আর কেউ নেই। এই দুজনের হাত থেকে তোমাকে বাঁচানোর কেউ নেই, যারা শুধু তোমার মুখের হাসি দেখার জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে পারে। ইথানের মুঠো সামান্য শক্ত হলো, তার কণ্ঠস্বর ফিসফিসে নেমে এলো, যা একই সাথে স্নেহ, স্পর্শ ও হুমকির মতো মনে হচ্ছিল। তুমি এখানেই থাকতে চেয়েছিলে, এই ঠান্ডা বিরক্তিকর অফিসে? সে তার অন্য হাত দিয়ে ঘরটার দিকে ইশারা করলো। বেশ, আমরা এখান থেকে শুরু করতে পারি। এই ডেস্কে, এই মেঝেতে। আমি এই ঘরটাকে আত্মসমর্পণের এক স্মৃতিতে পরিণত করব, যা তোমাকে তাড়া করে ফিরবে যখনই তুমি আবার স্বাধীনতার কথা ভাবার চেষ্টা করবে। নোহার পা দুটো দুর্বল হয়ে আসায় সে ইউভানের বলিষ্ঠ দেহে হেলান দিল। আ তো তো তোমরা দুজনেই, এটা বাড়াবাড়ি। আমি শ্বাস নিতে পারছি না। ইউভান তাকে পুরোপুরি বাহু দিয়ে জড়িয়ে ধরে, তার হাত দুটোকে শরীরের পাশে আটকে দিল। তাহলে শ্বাস নিও না, শুধু আমাদের জন্য বেঁচে থাকো। আমরাই তোমার ফুসফুসের বাতাস হয়ে উঠি নোহা। কারণ এই মুহূর্ত থেকে তোমার স্বাধীনতা একটি কল্পকাহিনী, আর তোমার বাস্তবতা হলাম আমরা। ইথান তার কপাল ব্ল্যাক রোজের কপালে চেপে ধরে, তার কণ্ঠস্বর এক গভীর অধিকারবোধক ক্ষুধায় ভারী হয়ে উঠল। আর একটা অবাধ্যতার কথা নয়, ব্ল্যাক রোজ, যা আমার তা আমি এখানেই এই মুহূর্তে এই শহরের আকাশরেখার সামনেই দাবি করব। বলো তো, তুমি কি পরীক্ষা করে দেখতে চাও আমার ধৈর্যের সীমা কত দূর? নোহার কণ্ঠস্বর প্রায় ফিসফিসের মতো, ভগ্ন ও পরাজিত, তবুও অদ্ভুতভাবে এই বিশৃঙ্খলার প্রতি আকৃষ্ট। না, আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকে প্রাসাদে নিয়ে চলো। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এখন আমরা তোমাকে চাই, যত খুশি চিৎকার করো, কিন্তু কোনো মুক্তি নেই। আজ আমরা তোমাকে একসাথে স্বর্গ আর নরক দুটোই দেখাবো। তৈরি? ইথানের বিশাল কর্কশ হাতটা তার চিবুক থেকে নেমে ঘাড়ের পেছন দিকে চলে গেল, তার আঙুলগুলো মেয়েটির জোড়া বেনিতে জড়িয়ে মাথাটা পেছনের দিকে টেনে ধরল। নোহা আঁতকে উঠল। অফিসে তীব্র আলোয় তার বাঁকানো গলাটা উন্মুক্ত হয়ে গেল। ইথান ঝুঁকে পড়ল, তার ঠোঁট আলতো করে নোহার নাড়ির স্পন্দন স্থলে ছুঁয়ে গেল, যা তখন পাগলের মতো ধুকধুক করছিল। তুমি দৈত্যটাকে দেখতে চেয়েছিলে? ইথানের কণ্ঠস্বরটা তার ত্বকের উপর এক নিচু কর্কশ কম্পন হয়ে উঠল। এখন দেখো তুমি কি করেছো। তুমি আমাদের দিনের পর দিন না খাইয়ে রেখেছো, আর আমরা ক্ষুধায় কাতর। তার পেছনে ইউভান অপেক্ষা করলো না। ঠান্ডার উপর আংটিতে সজ্জিত তার হাত দুটো নোহার সাদা শার্টের নিচে ঢুকে গেল। তার হাতের তালু নোহার পেটের উত্তপ্ত ত্বকের উপর চেপে বসলো। তার ঠান্ডা গয়না আর ইউভানের ত্বকের তীব্র উত্তাপের বৈপরীত্যে নোহা প্রচণ্ডভাবে কেঁপে উঠল। সে তার বুকটা নোহার পিঠের সাথে শক্ত করে চেপে ধরল। তার ঠোঁট নোহার কানের সংবেদনশীল অংশে আলতোভাবে ছুঁয়ে গেল। রাজকুমারী, ইউভান ফিসফিস করে বলল, তার কণ্ঠে এক গভীর সুরেলা ক্ষুধা মিশেছিল।
মাধ্যাকর্ষণের বিরুদ্ধে লড়াই করো না, শুধু পড়ে যাও। কেটেছে প্রায় 3 ঘন্টা। নোহা অফিস রুমের মেঝেতে হাঁটুতে মুখ গুজে বসে কান্না করছে। পরনে ইথানের সাদা শার্ট, ঘন হাঁটু সমান চুলগুলো এলোমেলো হয়ে মেঝেতে ছড়িয়ে আছে। নোহার ঠোঁটের কোণায় কাটার রক্ত জমে আছে। গালে ইথানের দেওয়া পরপর 3টা থাপ্পড়ের দাগ। কান্না করতে করতে চোখ ফুলে গিয়েছে, তাও এখনো ফুফিয়ে যাচ্ছে। ইভান পাশের টেবিলে হেলান দিয়ে দাঁড়ানো, পরনে একটা প্যান্ট, হাতে হুইস্কির গ্লাস। আর ইথান ঠিক নোহার সামনে কাউচে বসা। ইথানের হাতে সিগারেট। ইথান নোহার দিকে তাকে বাঁকা হেসে গভীর কণ্ঠে বলল, ব্ল্যাক রোজ। নোহা ভয়ে কেঁপে উঠে আমতা আমতা করে উত্তর দিল, ইয়েস ড্যাডি। আমাদের সাথে শ্যাডো প্যালেসে ফিরবে? হ্যাঁ। আর কখনো উল্টোপাল্টা কিছু করতে অবাধ্য হবে? না না। আর এসব চিন্তা মাথায় আসবে? না না। প্যালেসে গিয়ে ঠিক আগের মতো হয়ে উঠবে? ইয়েস। ইথান এবার হাহা করে হেসে ইভানের দিকে তাকায়, যে আপাতত চোখ ছোট ছোট করে নোহার দিকে তাকিয়ে আছে। বেচারা ইউভানকে পায়ে ধরে মাপ চাওয়ালো, আর এদিকে ইথানের থাপ্পড়ে নোহা মাপ চাইছে। ইভান মনে মনে বলে, ডার্ক ট্রিটমেন্ট তো আমিও দিয়েছিলাম, কিন্তু আমারটাই কাজ হলো না কেন? ইথান গম্ভীর কণ্ঠে বলে, জেট রেডি ইউভান, চল। আগে জমিদার বাড়ি যেতে হবে। আবার ওখানে কেন? নোহার সব ডকুমেন্টস আর এই কোম্পানির পেপারগুলো ওখানে রাখা। ইথান কিছুক্ষণ চুপ থেকে ঠিক আছে বলে। নোহাকে নিয়ে 3জন ফ্রেশ হয়ে রওনা দেয় জমিদার বাড়ির দিকে। গাড়ি থামতেই ইথান কোনো কথা না বলেই সোজা নেমে বাড়ির ভেতরে চলে গেল। ইভান সামনের সিট থেকে নেমে পেছনের দরজা খুলে নোহার দিকে হাত বাড়িয়ে দিল। নোহার চোখ দুটো তখনও লাল, গালে সেই থাপ্পড়ের দাগগুলো কালচে হয়ে ফুটে উঠেছে। ইভান নিচু স্বরে বলল, বের হও প্রিন্সেস। তোমার নাটক আর জেদ আজ তোমাকে অনেক শিক্ষা দিয়েছে। ভেতরে চলো, আমাদের হাতে সময় খুব কম। নোহা কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নামলো। তার পায়ে শক্তি নেই। ইভান নোহাকে কোলে তুলে নিল। ইভান নোহাকে নিয়ে এসে ইথানের কোলে দিলে তখন লিভিং রুমে কায়রা, ডেভিড আর নাওমি ডিসুজা দাঁড়িয়েছিলেন। ইথান নোহাকে নিয়ে যেতে নিলেই নোহার এই বিধ্বস্ত রূপ দেখে কায়রা খানিকটা অবাক হয়ে বললেন, নোহার কি হয়েছে? ইভান একবার তাকালো, তারপর বলল, এত কিছু আপনাদের না জানলেও হবে। নাওমি ডিসুজা এক কোণে দাঁড়িয়ে শয়তানি হাসি হাসছিলেন। তিনি সুযোগ বুঝে ইথানের কাছে যাওয়ার জন্য পা বাড়ালেন। ইথান তখন ওপরের রুমের দিকে যেতে পা বাড়িয়েছিল। ইভান নোহার পাসপোর্ট নিতে যাবে নোহার। তখনই পেছন থেকে নাওমি গলা খাকারি দিয়ে বললেন, ইথান বাবা, একটা কথা ছিল। ইথান দাঁড়িয়ে শীতল গলায় বলল, বলুন, হাতে সময় খুব কম। নাওমি একটু নাটকীয়ভাবে বললেন, তুমি কি জানো নোহা, যেই নোহাকে তুমি এত বিশ্বাস করো, সে তোমার সাথে বেইমানি করেছে? জবান সামলে কথা বলুন। জানতাম বিশ্বাস করবে না, দাঁড়াও প্রমাণ দেখাই। বলেই নাওমি ফোন বের করে কিছু ছবি দেখালো, যা ছিল গতকাল রাতে ইভান আর নোহার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের। ছবিগুলো দেখে নাওমি শয়তানি হাসি দিয়ে ফিসফিস করে আবার বললেন, দেখলে তো, তুমি যাকে এত ভালোবাসলে, যার জন্য এত কষ্ট করে টাকা করছো, যাকে এত এত বিলাসী জীবন দিয়েছো, সেই তোমার সাথে বেইমানি করছে। এই মেয়ে তোমার ভাইয়ের বুকে যায়, আবার তোমার বুকেও। নোহা আসলে কাউকেই ভালোবাসে না ইথান, ও শুধু সুযোগ খোঁজে। চুপ করুন। ইথানের গর্জন পুরো লিভিং রুমে প্রতিধ্বনিত হলো। কিন্তু নাওমি চুপ হলো না, যে আরো রসিয়ে বলতে লাগলো, এখনো বলবে চুপ করতে? আমরা তো সবাই জানি কিছুদিন আগে যখন তুমি আর নোহা এসেছিলে, তোমাদের মাঝে কত কি হয়েছিল। আর তোমরা বিয়েও করলে। তোমার ওয়াইফ কিনা তোমার ভাইয়ের সাথেই। থামুন, আর কোনো কথা না। ওই দিন আমার ওয়াইফ আমার সাথে ছিল, আর গতকাল ইউভানের ওয়াইফ ইউভানের সাথে ছিল। মিসেস কায়রা সাথে সাথে চিৎকার দিয়ে বললেন, এসব কি বলছো? যা শুনছেন তাই। নোহা আমাদের দুজনেরই স্ত্রী। আর এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। ইভান পেছন থেকে বলল, ওর দিকে আঙুল তোলার আগে 10বার ভাববেন, কারণ আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আঙুল সহ পুরো শরীর 3 হাত মাটির নিচে ঢুকিয়ে দেব। কিন্তু মিসেস থামলেন না। আবারও গর্জে উঠলেন, নিজের সৎ বোনকে বিয়ে করতে লজ্জা করলো না তোমাদের? একসাথে দুজনের সাথে একটা মেয়ের বিয়ে কিভাবে কি সম্ভব? মানি না এসব আমি। আপনি মানলেও কি না মানলেও কি, ভুলে যাবেন না 17 বছর আগে 7 মাসের মেয়েকে 2 কোটি টাকার বিনিময়ে আমাদের দুজনের কাছে বিক্রি করেছিলেন। এখনো আমাদের সম্পত্তি। আমরা দুজন একসাথে ওকে বিয়ে করি বা 4জনের সাথে বিয়ে দেই, এটা আমাদের ব্যাপার। আপনি বলার কেউ না। ইথান 7 মাসের বাচ্চাকে সৎ ভাইদের কাছে বিক্রি করে
অন্য পুরুষের হাত ধরে চলে যাওয়ার সময় মনে ছিল না আপনার? তার চেয়েও বড় কথা, ও আমাদের দুজনকে ভালোবাসে, আর আমি যদি সারা জীবন ওকে নিয়ে থাকতে পারি তাহলে আপনার কি সমস্যা? ইউভান। কথাগুলো বলে ইউভান দাঁড়ালো না, নোহাকে কোলে নিয়ে বের হয়ে গেল। ইউভানও উপর থেকে সব ডকুমেন্ট নামিয়ে এনে গাড়িতে উঠে পড়ে। উদ্দেশ্য শ্যাডো প্যালেস। এই জমিদার বাড়ি থেকেই 18 বছর আগে 7 মাসের এক শিশু আর 2 কিশোরের পথ চলা শুরু হয়েছিল। আর আজ 18 বছর পর আবারও এই জমিদার বাড়ি তাদের একসাথেই বেঁধে দিল। শ্যাডো প্যালেস। রাত 3:50 প্রায়। শ্যাডো প্যালেসের মাস্টার বেডরুমে উন্মুক্ত শরীরে শুয়ে আছে ইথান, তার উন্মুক্ত বুকে শুয়ে আছে নোহা, আর তার ঠিক পেছনেই নোহার উন্মুক্ত শরীরটা জড়িয়ে ধরে বেঘরে ঘুমিয়ে আছে 31 বছর বয়সী ইউভান। ইথান একবার ফ্লোরের আশেপাশে তাকায়, তাদের তিনজনের জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর তাকায় তার বুকে থাকা কিশোরী মেয়েটির দিকে। গভীর রাতে একটা শুভ্র কমফোর্টারের নিচে 3টি শরীর, একজন এই সম্পর্কের ভবিষ্যৎ ভাবনায় বিভোর, আর দুজন ঘুমে ব্যস্ত। পরের দিন সকালে ইথান ইউভানের ঘুম ভাঙল নোহার চিৎকারে। রুমে থাকা ফুল ভিউ মিররের দিকে তাকিয়ে চিৎকার করছে নোহা। ইথান ইউভান নোহার কাছে যেতেই নোহা দুজনের দিকে ভয়ে চোখে তাকিয়ে বলে, আমার চোখের রং বদলে গিয়েছে। আর আর আমার কাঁধে। নোহা বলতে বলতে খেয়াল করে ইথান আর ইউভানের কাঁধেও একই ট্যাটু। ইথান এবার দেখলো বিষয়টা। নোহার চোখের রং চেঞ্জ হয়ে ইথান আর ইউভানের মতো আম্বার আই হয়েছে। ঠোঁট কমলা রঙের হয়েছে, আর কাঁধে এক জ্বলন্ত আগুন শিখার ট্যাটু জন্মেছে, সাথে ঘাড়ে পৌরাণিক ভাষার। শুধু নোহা না, ইথান ইউভান নোহা তিনজনেরই একই পরিবর্তন। ইথান শান্ত চোখে একবার ইউভানের দিকে তাকায়, তারপর হালকা হেসে নোহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, নোহা, আমাদের শুরুটা এখানে না, আমাদের শুরুটা 1000 বছর আগের। তোমাকে কিছু সত্যি জানাতে হবে, তারপর সব কিছুর উত্তর তুমি নিজেই পাবে। কিসের সত্যি? ইউভান পেছন থেকে নোহাকে জড়িয়ে ধরে বলল, তার জন্য আমাদের অ্যামাজনে যেতে হবে, আর তার জন্য এখনই রওনা দিব। 2 ঘন্টা পরে ইথান ইউভান নোহা বের হয়। রানওয়েতে জেট রেডি করা শেষ। কিন্তু নোহা না, ও বাইকে যাবে, তাই ইউভান বাইকে নোহাকে নিল, আর ইথান নিজের গাড়িতে বসলো। যেতে শুরু করলো। ইথানের গাড়ির সামনে, আর ঠিক তাদের থেকে কিছুটা পেছনে ইউভান নোহার বাইক। অর্ধেক রাস্তা যেতেই খুশির মুহূর্তে হঠাৎ বাইকটা প্রবল বায়ু ধাক্কা আর শব্দে ছিটকে পড়ল। নোহা ইউভান মাটিতে লুটিয়ে পড়ল। রক্তাক্ত হয়ে উঠল রাস্তা। ইউভান সামনে তাকালো, নোহা পড়ে আছে, নাক মুখ দিয়ে রক্তের স্রোত বইছে। তার ঠিক পিছনে ইথানের গাড়িটা দাও দাও করে জ্বলছে। ইথানের গাড়িতে বোম ব্লাস্ট হয়েছে, আর তার ধাক্কায় নোহা আর ইউভানের বাইক অ্যাক্সিডেন্ট হয়। খুশির মুহূর্তের সময়সীমানায় এসে হঠাৎ করেই নিভে যায় 3টি একসুতোয় গাঁথা জীবন। অপূর্ণতার গল্প হয়ে বইতে থাকে তাদের প্রেমের গন্ধ। প্রথম পরিচ্ছেদ সমাপ্ত। দ্বিতীয় পরিচ্ছেদও এই চ্যানেলেই পেয়ে যাবেন। ধন্যবাদ।